আজ আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে। এটা একটা বেশ জটিল আবর্ত, তাই না? চলুন আজ এই বিষয়টার একেবারে গভীরে ঢোকা যাক। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই যে এত এত বৈচিত্র্য, এত সমৃদ্ধ ইতিহাস, তারপরেও দক্ষিণ এশিয়া কেন বারবার রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে? আচ্ছা, এই পুরো আলোচনা জুড়ে আমরা কিন্তু এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একটা জিনিস একটু পরিষ্কার করে নিই। এই যে আমরা বলছি রাজনৈতিক অস্থিতিশীলতা, এটার মানেটা আসলে কি? সোজা কথায় এটা এমন একটা অবস্থা যেখানে একটা দেশের সরকার বা নেতৃত্ব খুব ঘন ঘন বদলাতে থাকে, কোনো নীতির ধারাবাহিকতা থাকে না, আর এর সাথে প্রায়ই দেখা যায় সহিংসতা, সংঘাত, এমনকি দেশের মূল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করতে পারে না। বেশ, তাহলে মূল প্রশ্নটা হলো, এই অঞ্চলটা এত অস্থির কেন? এর পেছনের কারণটা কি? চলুন প্রেক্ষাপটটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান পর্যন্ত যদি আমরা দেখি, এই পুরো অঞ্চলটা যেন জাতি, ধর্ম আর ভাষার এক বিশাল ক্যানভাস। কি দারুণ বৈচিত্র্য! কিন্তু এই অবিশ্বাস্য বৈচিত্র্যটাই একদিকে যেমন এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তি, তেমনই কিন্তু আবার এখানকার রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর মূল পটভূমিও তৈরি করে দেয়। আচ্ছা, এই যে এত অস্থিতিশীলতা, এর শেকড়টা ঠিক কোথায়? কোত্থেকে এর শুরু? চলুন একটু এর ঐতিহাসিক আর কাঠামোগত কারণগুলোর দিকে তাকানো যাক। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যায়। দেখুন, ঔপনিবেশিক শাসন, তারপর ৪৭-এর দেশভাগ, আর সেখান থেকে নতুন নতুন রাষ্ট্রের জন্ম। এই পুরো জার্নিটাই কিন্তু অস্থিরতার বীজ বুনে দিয়ে গিয়েছিল। বিশেষ করে ব্রিটিশদের তৈরি করা ওই কৃত্রিম সীমানা আর তাদের ভাগ করা আর শাসন করা নীতি, এগুলো এখানকার সমস্যাগুলোকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। এখানে দেখুন, অস্থিতিশীলতার পেছনে কিন্তু কোনো একটা কারণ নেই, বরং অনেকগুলো কারণ একসাথে কাজ করছে। কিছু এসেছে একেবারে ইতিহাস থেকে, যেমন ধরুন ঔপনিবেশিক শাসন থেকে পাওয়া উত্তরাধিকার। আবার কিছু সমস্যা একদম ভেতরের, মানে দেশের কাঠামোগত দুর্বলতা, যেমন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো শক্তিশালী না হওয়া বা রাজনীতিতে সেনাবাহিনীর বারবার হস্তক্ষেপ। আর এর সাথে যখন জাতি ধর্মের বিভেদ আর অর্থনৈতিক বৈষম্যের মতো বিষয়গুলো এসে মেশে, তখন তো পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। ওকে, তো চলুন এবার একটা কুইক রাউন্ড দেয়া যাক। এই অঞ্চলের বিভিন্ন দেশে এই অস্থিতিশীলতাটা ঠিক কি রূপে দেখা যায় সেটা একটু দেখি। এই টেবিলটা খেয়াল করুন। ভারতে যেমন আছে সাম্প্রদায়িক উত্তেজনা আর আঞ্চলিক বিদ্রোহের সমস্যা, আবার পাকিস্তানে দেখুন প্রধান সমস্যা হল সামরিক বেসামরিক দ্বন্দ্ব। বাংলাদেশে তীব্র দলীয় কোন্দল, শ্রীলঙ্কায় আবার জাতিগত সংঘাতের রেশ এখনও কাটেনি। নেপাল, আফগানিস্তান, সবারই গল্পটা আলাদা, মানে মূল রোগ একটাই, অস্থিতিশীলতা। কিন্তু এর লক্ষণগুলো এক এক দেশে এক এক রকম। এই যে আমরা এতগুলো সমস্যার কথা বললাম, এগুলোর সব কিছুর সাথে কিন্তু আরও একটা বড় চ্যালেঞ্জ জড়িয়ে আছে, আর সেটা হলো রাষ্ট্র নির্মাণ বা নেশন বিল্ডিং। আচ্ছা, এই রাষ্ট্র নির্মাণ বা নেশন বিল্ডিং জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটা দেশের সব মানুষকে তাদের ভাষা, ধর্ম বা জাতি যাই হোক না কেন একটা অভিন্ন পরিচয়ের ছাতার নিচে নিয়ে আসা হয়। দেশের প্রতিষ্ঠানগুলোকে মজবুত করা হয়, আর সবার মধ্যে একটা রাজনৈতিক বোঝাপড়া তৈরি করা হয়। এখানে দেখুন মূল দ্বন্দ্বটা কি পরিষ্কার। একদিকে আছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এটা একটা ধ্বংসাত্মক শক্তি যা একটা সমাজকে টুকরো টুকরো করে দেয়, দেশকে দুর্বল করে ফেলে। আর ঠিক এর উল্টো দিকে আছে রাষ্ট্র নির্মাণ। এটা একটা গঠনমূলক লক্ষ্য যা সব মানুষকে এক করে, বিশ্বাস ফিরিয়ে আনে আর প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তোলে। আর ঠিক এখানেই আমরা সেই দুষ্ট চক্র বা ভিশিয়াস সাইকেলের দেখা পাই। ভাবুন তো ব্যাপারটা কিভাবে কাজ করে। প্রথমে রাষ্ট্র নির্মাণের চেষ্টাটা ব্যর্থ হলো, মানে একটা অভিন্ন পরিচয় বা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা গেল না। এর ফলে কি হলো? মানুষের মধ্যে পরিচয় নিয়ে সংঘাত বাড়ল। এই সংঘাত থেকেই জন্ম নিল রাজনৈতিক অস্থিরশীলতা, মানে বিক্ষোভ, সহিংসতা, সবকিছু। আর যখন একটা দেশে এই অস্থিরশীলতা চলে, তখন কি আর রাষ্ট্র নির্মাণের কাজ করা যায়? যায় না। ব্যাস, চক্রটা চলতেই থাকে, একটা সমস্যা আরেকটাকে ডেকে আনে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই চক্রটা কি ভাঙা সম্ভব? এখান থেকে বেরোনোর কোনো রাস্তা কি আছে? ভবিষ্যতের পথটা ঠিক কি হতে পারে?
দেখুন, বিশেষজ্ঞরা মনে করেন এই চক্র ভাঙতে হলে বেশ কিছু জিনিস একসাথে করতে হবে। এর গোড়ায় আছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা। এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে কোনো একটা গোষ্ঠীও নিজেকে ব্রাত্য বা বিচ্ছিন্ন মনে করবে না। আইনের শাসনকে সবার ওপরে রাখতে হবে, এটা তো খুবই জরুরি। এর সাথে সাথে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আর আঞ্চলিক রেষারেষির বদলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এগুলোকেও খুব গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখা হয়। তো সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। দক্ষিণ এশিয়ার এই যে এত দারুণ বৈচিত্র্য, এটা কি কখনো এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারবে, নাকি এটা চিরকাল এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েই থাকবে? এই প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ।